ভালোবাসা কেন এত হাহাকার, ভালোবাসা আজ লাল নয় সবুজ হয়ে গেছে। দেখো, তোমরা যারা যারা উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এগুলোতে ঘাবড়ে যাও, ভয় পাও, এই চ্যাপ্টারটি তোমাদের কাছে জল ভাত করে দেবো। ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো দেবো, সাজেস্টিভ কোশ্চেন করাবো, অ্যান্ড অ্যাট লাস্ট তার সলিউশন আমরা দিই। তো এক ছবলেই তিন ছবি এই সিরিজটা আসছে তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য। আর কোনো ডাউট আছে কি? আমার মনে হয় না আর কোনো ডাউট আছে। যদি থাকে তোদের তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবি যে হ্যাঁ স্যার ডাউট আছে। এইবার আমরা কিছু প্রয়োগ আজকে ক্লাসে পড়ে নেবো, তাহলে সদৃশতার ওভারঅল যে কনসেপ্ট ক্লিয়ার। যে ছেলেটি বা যে মেয়েটির বাবা মাঠে চাষ করছে, যে ছেলেটি বা যে মেয়েটির বাবা অফিস যাচ্ছে, যে ছেলেটি বা যে মেয়েটির বাবা দিনমজুর, তাদের প্রত্যেকের কাছে আমি থাকতে চাই, তাদেরকে এই সাহসটা দিতে চাই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমি মিস্টার আসি। এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতবো। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতবো। হাই এভরিওয়ান, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 10-এর বাংলার সকল ছাত্রছাত্রী, তোমাদের সেকেন্ড সামেটিভ যাতে খুব ভালোভাবে হয় এবং মাধ্যমিকে আগুন লাগিয়ে আসতে পারো, তার প্রস্তুতি এসওই বাংলা থেকে হবে, এসওই 9-10 থেকে হবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে এসওই 9-10 তোমাদের জন্য দায়বদ্ধ, বদ্ধপরিকর। তোমরা যাতে খুব ভালো রেজাল্ট করতে পারো, তোমরা যাতে পরীক্ষার হলে হাসি মুখে ঢুকতে পারো এবং বেরোতে পারো, সেই বন্দোবস্ত এসওই বাংলা তোমাদের জন্য করছে। তোমাদের প্রত্যেকটি ক্লাস যেগুলো এসওই 9-10 চ্যানেলে আসছে, প্রত্যেকটি খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি ক্লাস দেখো। আজকে আমরা যে ক্লাসটি এনেছি সেটা সদৃশতা বা সিমিলারিটি, এই যে চ্যাপ্টারটি, এটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা যারা যারা উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এগুলোতে ঘাবড়ে যাও, ভয় পাও, আজকে তোমাদেরকে কথা দিলাম সদৃশতা এই চ্যাপ্টারটি তোমাদের কাছে জল ভাত করে দেব। এই চ্যাপ্টারটির এই যে আজকের ক্লাস, এটা দেখার পর আশা করছি সদৃশতা থেকে কোনো রকম কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। আশা করছি তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রবলেমে আগুন জ্বালিয়ে আসবে পরীক্ষাতে। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। আমরা শুরু করি আজকের ক্লাস। সদৃশতা বা সিমিলারিটি আমাদের প্রথমে বুঝতে হবে। যে কোনো ম্যাথামেটিক্সের চ্যাপ্টার পড়ার সময় আমাদেরকে অ্যাট ফার্স্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ম্যাথামেটিক্সের চ্যাপ্টারটির নাম, সেই নাম কি বলছে আমাদেরকে, নাম আমাদেরকে কি বলছে। তো আমাদের এই যে সদৃশতা, এই নামটা কি বলছে? এই নামটার মানে, আচ্ছা সদৃশ্য মানে কি? একই রকম দেখতে, তাই তো? আমরা তো জানি যে সদৃশ্য, দুজন যমজ সন্তান কি হয়? সদৃশ্য, তাদের দেখতে সেম হলে সদৃশ্য বলা হয়। তাহলে সদৃশ্যতাটা কি? সদৃশ্যতাটা আসলে ওই সদৃশ্যের মতোই আমরা ডিটেলসে বুঝবো সেটা কি, একদম উদাহরণের সাহায্যে। তার আগে একটু তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই প্রতিটি ক্লাসের ক্লাস নোট এসওই বাংলা অ্যাপে ফ্রি কন্টেন্ট সেকশনে আপলোড হয়ে যাচ্ছে, তোমরা সেটা দেখে নেবে। আমরা চলে আসি, সদৃশতা কি। সর্বপ্রথম দেখো, তোমাদের স্ক্রিনে দুটো ছবি আছে, খুব ভালো করে বুঝবে, একেবারে জলের মতো করে বুঝবে, কোনো বাঘ ভাল্লুক নেই, একেবারে সহজ জলের মতো একটি চ্যাপ্টার। সদৃশতা কি ভাই? আমরা দুটো ছবি রেখেছি, উপর এবং নিচে। উপরের যে ছবিটা সেটা একই ব্যক্তির ছবি। ধরো তোমার ছবি, আমি একবার সেটাকে স্টাম্প সাইজে তুললাম, একবার পাসপোর্ট সাইজে তুললাম, একবার পোস্ট কার্ড সাইজে তুললাম, তাহলে তিনটে সাইজ আলাদা হয়ে গেল, কিন্তু ছবিটা তো তোমারই। তুমি ছোট হচ্ছ কোনো ছবিতে, তুমি বড় হচ্ছ কোনো ছবিতে, অর্থাৎ তোমার আকারটা পরিবর্তন হচ্ছে কিন্তু তোমার আকৃতি তো একই থাকছে। অর্থাৎ তোমার বড় করলে কি আকৃতি অন্যরকম হয়ে যাবে, মুখটা একটু বেঁকা হয়ে যাবে, গালটা একটু ফোলা হয়ে যাবে, এরকম ব্যাপার হবে না, একদম সিমিলারই থাকবে। শুধুমাত্র তোমার ছবির যে আকারটা সেটা একটু বড় হচ্ছে। তাহলে আমরা এটাকে কি বলবো? ছবি জাস্ট কোনো একটা ছোট, কোনো একটা বড়, কিন্তু আকৃতি প্রত্যেকটাতে সমান, এটা আমরা বলবো সদৃশতা বা সদৃশ্য। এই ছবি তিনটি সদৃশ্য। কিন্তু এই ছবিটাতে ধরো তোমার মা, তার ছোট বয়সে যেমন দেখতে ছিল নিশ্চয়ই এখন তেমন দেখতে নেই, আকৃতি কিছুটা চেঞ্জ হয়েছে।
পুরোটা না হলেও কিছুটা তো চেঞ্জ হয়েছে। তুমি যখন বেড়ে উঠছো, তোমার একেবারে 5 বছরের ছবির সাথে আজকে 15 বছরের ছবি যদি তুমি মেলাও, দুটো অবশ্যই সমান নয়, আকৃতিগতভাবে কিছু অন্তত আলাদা। ঠিক তেমনভাবে তোমার মায়ের বিয়ের আগের ছবি এবং বিয়ের পরে এত বছর পর তোমার বয়স 15 বছর হয়ে গেছে, তারপরের ছবি, এই দুটো ছবি তো একটু হলেও আকৃতিটা আলাদা, তাহলে এরা কিন্তু সদৃশ্য নয়। তাহলে আকৃতি আলাদা হলে সদৃশ্য নয়, আকৃতি একই হলে সদৃশ্য। ইজ দ্যাট ক্লিয়ার? একেবারে এটুকুই কনসেপ্ট। একেবারে এই জায়গাটা যদি বুঝে যাও, জিস্ট যদি বুঝে যাও, যদি শেকড়টা ধরে ফেলতে পারো, তাহলে তুমি মহিরুহ হয়ে উঠতে কেউ আটকাতে পারবে না। আর যে গাছের শেকড় যত দুর্বল, সেই গাছ কিন্তু মহিরুহ হয়ে উঠতে পারে না, সেই গাছ খুব তাড়াতাড়ি ঝরে পড়ে, একটু হালকা ঝড় হলেই ঝরে পড়ে। তাই আমাদেরকে কি করতে হবে? আমাদের শিকড়টাকে মজবুত করতে হবে, আমাদের বেসিকটাকে মজবুত করতে হবে। আমরা সবাই কোন দিকে ছুটি জানো তো? আমরা সবাই অ্যাডভান্সের দিকে ছুটি, আরো কি বেশি পড়বো, আরো কি জানতে হবে। কিন্তু একটি ছাত্র বা ছাত্রীর সবচেয়ে আগে ইম্পর্টেন্ট তার বেসিকটাকে স্ট্রং করা। যদি সেই ছাত্র বা ছাত্রী তার বেসিক স্ট্রং করে ফেলতে পারে, তাহলে সে অ্যাডভান্সে পৌঁছলেও সে একদম স্মুথলি যাবে। আর যদি তোমার বেসিক অ্যাডভান্স না থাকে, এই বেসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে অ্যাডভান্সে পড়লে হোঁচট খাবে। আচ্ছা, সদৃশ্যতা হলে তাহলে আমরা দুটো ইনফরমেশন পেলাম, যে সদৃশ্যতা হলে তার আকার এবং আকৃতি দুটোই যদি সমান হয়ে যায়, তাহলে অবভিয়াসলি আমি তাকে সদৃশ্য বলতে পারি। যে আকার আকৃতি দুটোই সমান, তাহলে দিস ইজ সিমিলার, সদৃশ্য। তাহলে আকার এবং আকৃতি দুটোই যদি সমান হয়, তাহলে এটা সদৃশ্য হবে। আর যদি আকার আলাদা হয় কিন্তু আকৃতি সমান হয়, তাহলেও সদৃশ্য হবে। বাট আকৃতিটা যদি আলাদা হয়ে যায়, আকৃতি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আকৃতি যদি আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু সেটার সদৃশ্যতা সিদ্ধ করছে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে আসবো। আমরা তাহলে কয়েকটা ছবি তোমাদের সামনে রেখেছি, এই ছবিগুলির মধ্যে কোনগুলো সদৃশ্য, কোনগুলো সদৃশ্য নয়, তোমরা বলে ফেলো দেখি, কোনগুলো সদৃশ্য, কোনগুলো সদৃশ্য নয়। দেখো, দুটো ফুল, শুধুমাত্র আকারটা পরিবর্তন হয়েছে, একটি ছোট একটি বড়, তাহলে এটা সদৃশ্য, এটা সদৃশ্য। এস সিমিলারিটি। স্যার, এই দুটি পাখির মধ্যে একটি পাখি বড়, একটি পাখি ছোট, কিন্তু এদের গঠন তো সেম, আকৃতিটা তো সেম, তাহলে এরাও কিন্তু সদৃশ্য। কিন্তু স্যার এটা দেখো, এই যে ধরো জলের পাত্র, সেই জলের পাত্রের মধ্যে, বা কালির পাত্র বলতে পারো, কালির দোয়াতের মতো লাগছে। আগেকার যুগে যখন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন, তখন এমন কালির দোয়াতে কালি ভরে রাখা হতো। তো এই কালির দোয়াত দুটোর মধ্যে তুমি দেখো সম্পূর্ণরূপে আকৃতি আলাদা। দেখো, এর মুখটা যেমন, এর মুখটা কি তেমন না স্যার, তাহলে এরা কিন্তু সদৃশ্য নয়, তাহলে এটা সদৃশ্য নয়। স্যার, আর ভালোবাসা কেন এত হাহাকার, ভালোবাসা আজ লাল নয়, সবুজ হয়ে গেছে। দেখো, ভালোবাসার যে রং, সেটা লাল হোক সবুজ হোক, ভালোবাসা তো ভালোবাসাই। দেখো, এই যে লাভ এবং এই যে লাভ, দুটো সমান, শুধু এদের আকারটা পরিবর্তন হয়ে গেছে, কেউ কারোর আকার ছোট, কারোর আকার বড়, তাহলে এটাও কিন্তু সদৃশ্য। স্যার, এই বাড়ি দুটো দেখুন তো, খুব ভালো করে তুমি যদি দেখো, এই বাড়ির চাল এবং এই বাড়ির চাল দুটো সমান নয়, এটা টিনের চাল, এটা অ্যাসবেস্টারের চাল, নাকি? দুটো দেখো, চাল দুটো আলাদা, বাকি সব সমান হলেও চাল দুটো আলাদা, অর্থাৎ ছাউনি দুটোর গঠন আলাদা, তার মানে আকৃতি আলাদা, তাহলে এরা কিন্তু সদৃশ্য নয়। ওকে, তাহলে কোনটা সদৃশ্য হবে এবং কোনটা সদৃশ্য হবে না, এটা নিয়ে আর কি কোনো ডাউট আছে? আমার মনে হয় নো ডাউট, অল ইজ আউট। চলো নেক্সট আমরা এর পরে চলে আসবো, একদম ধীরে ধীরে যাব, ধীর গতিতে যাব, কিন্তু খুব ডিটেলে যাব, প্রত্যেকটা কনসেপ্ট খুব ডিটেলে করব। ওকে, চলো সর্বপ্রথম আমরা চলে আসছি দুটি ত্রিভুজ সদৃশ্য হলে। ত্রিভুজ, এবার আমরা চলে আসছি ত্রিভুজ, যে কোনো দুটো ত্রিভুজ তারা যদি সদৃশ্য হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়। আচ্ছা, আমরা ফিরে আসি, একটুখানি ফোকাস চলে যাচ্ছিল বলে আমি একটু ঠিক করে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, দুটি ত্রিভুজ সদৃশ্য হলে কি হয়। দুটি ত্রিভুজ, আমরা যদি দুটো সদৃশ্য ত্রিভুজ আঁকতে চাই, তাহলে কি হবে। এই একটা ত্রিভুজ ধরো, আরেকটি ত্রিভুজ ধরো, আমি এখানে আঁকছি, এই একটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজকে আমরা কখন সদৃশ্য বলবো আর কখন এই দুটি ত্রিভুজকে সদৃশ্য বলবো না, দুটো কন্ডিশন আমাকে স্যাটিসফাই করতে হবে। যদি দুটি কন্ডিশন স্যাটিসফাই করে, দেন দে আর সিমিলার, নট উইদাউট
দে আর নট সিমিলার। ওকে, তাহলে কি সদৃশ্যতার উপপাদ্য বা সদৃশ্যতার কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে আমরা একটু দেখে নেব। সর্বপ্রথম 1 নাম্বার যে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। সমান আমি বলছি না, সমানুপাতি। সমান আর সমানুপাতির মধ্যে পার্থক্য আছে, আমি বোঝাচ্ছি। তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হতে হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোকে কি হতে হবে? সমানুপাতি হতে হবে। আর ত্রিভুজদ্বয় সদৃশ্য কোণী। সদৃশ্য কোণী দুটি ত্রিভুজ কখন সদৃশ্য কোণী হয়? স্যার যে কোনো দুটো কোণ অনুরূপ কোণ সমান হলে। স্যার দুটো অনুরূপ কোণ সমান হলে, তিনটে নয়। আরে ভাই, দুটো অনুরূপ কোণ যদি সমান হয় তৃতীয়টাও সমান হবে। কেন? তার কারণ আমার তো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তাহলে দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে বাকিটা তো সমান হতে বাধ্য। তাহলে অ্যাকচুয়ালি আমি বলছি যে কোনো দুটি অনুরূপ কোণ সমান, তাহলে সদৃশ্য কোণই হবে এবং তাদের বাহুগুলো সমানুপাতি হবে। এই দুটো কন্ডিশন হোল্ড করলে আমরা কি বলবো? যে সদৃশ্যতা হলো বা দুটো ত্রিভুজ সদৃশ্য। ইয়েস অর নো? ইয়েস স্যার। এইবার অনুরূপ বাহুগুলি সমান। দেখ তো বাবা, অনুরূপ বাহুগুলো সমান কি করে হয়? দেখ, এই যে দুটো ত্রিভুজ আমরা এঁকেছি, দ্বিতীয় ক্ষেত্রে বলছি, এই ত্রিভুজের এই বাহুটা কত? এই ত্রিভুজের এই বাহুটা 6 সেমি। স্যার এই ত্রিভুজের এই বাহুটা 3 সেমি। তাহলে স্যার দেখুন তো, অনুরূপ বাহু দুটির অনুপাত 6/3। অনুরূপ বাহু দুটির অনুপাত 6/3, এটার অনুপাত। তারপর আমি যদি এটা আর এটা করি তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 8/4। স্যার ইকুয়াল টু কত হচ্ছে? আমার অতিভুজ আর অতিভুজ, তাহলে 10/5। স্যার তিনটেই দেখুন কাটাকুটি করলে 2 পাচ্ছি, অর্থাৎ তিনটেই সমান। স্যার এই তো 3 দুগুণে 6, স্যার এই তো 4 দুগুণে 8, স্যার এই তো 5 দুগুণে 10। তাহলে কাটাকুটি করলে প্রত্যেকটাই আমি কত করে পাচ্ছি? 2 করে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যে এই দুটি ত্রিভুজ কি? এই দুটি ত্রিভুজ সদৃশ্য। কেন? তার কারণ এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, আর অনুরূপ বাহুগুলি সমান হলে এর অনুরূপ কোণগুলিও সমান হবে, অর্থাৎ সদৃশ্য কোণই হবে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। স্যার তাহলে এই কোণটা অনুরূপ কোণ সমান এবং এই কোণটাও আমরা বলে দিতে পারি সমান। ঠিক হ্যাঁ, চলো এখানে দেখো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে এই ত্রিভুজের এই বাহুটা কত সেমি? 2 সেমি। এই ত্রিভুজের এই বাহুটা কত সেমি? 3 সেমি। তাহলে 2/3। স্যার এই বাহুটা 2, স্যার এই বাহুটা 3, তাহলে স্যার 2/3। স্যার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হচ্ছে তো, তাহলে স্যার এটাও সদৃশ্য কোণী। তাহলে দুটি ত্রিভুজ ছোট বড় হতে পারে, ছোট বড় হতে পারে। যে এর এই বাহুটা 5 সেমি বলে এর এই বাহুটাও 5 সেমি হবে, এমনটা নাও হতে পারে। এটা 10 সেমি হতে পারে, কিন্তু তারপরে ধরো এটা 3 সেমি, এটা 3 সেমি হলে এটা কত সেমি হতে হবে? এটাকে 6 সেমি হতে হবে। এটা যদি 8 সেমি হয়ে যায় তাহলে কি এই দুটো ত্রিভুজ আর সদৃশ্য থাকবে? না স্যার, এই দুটো ত্রিভুজ কিন্তু আর সদৃশ্য থাকবে না। তার কারণ 5/10 ইকুয়াল টু কিন্তু 3/8 হচ্ছে না। এখানে যদি 3/8 না হয়ে 3/6 হতো তাহলে অবভিয়াসলি স্যার এই ত্রিভুজটাকেও আমরা সদৃশ্য ত্রিভুজ বলতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? একদম জলের মতো, একেবারে জলের মতো হয়ে গেল। ইয়েস অর নো? ইয়েস অর নো? আর সদৃশ্য কোণই মানে হলো দুটো কোণ অনুরূপ কোণ সমান। এই দেখো, এই ত্রিভুজের এই কোণটা কি? সমকোণ 90 ডিগ্রি। সমকোণ 90 ডিগ্রি। স্যার এই কোণটাও কত? সমকোণ 90 ডিগ্রি। স্যার এই কোণটা যদি আমরা থিটা ধরে নিই, এই কোণটাও স্যার থিটা হবে। তাহলে দুটি কোণ কি? সমান। এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে স্যার আমরা কি বলতে পারছি? দুটি ত্রিভুজ সদৃশ্য। আর কোনো ডাউট আছে কি? আমার মনে হয় না আর কোনো ডাউট আছে। যদি থাকে তোদের তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবি যে হ্যাঁ স্যার ডাউট আছে। ঠিক আছে, চল নেক্সট, থ্যালেস উপপাদ্য। থ্যালেস কি বলছে? গ্রিক গণিতজ্ঞ থ্যালেস, আমি তোমাদেরকে বারবার বলেছি, প্রাচীন যুগে 2 থেকে 3টে দেশ যারা কিন্তু গণিতে অভূতপূর্ব উন্নতি করেছিল, তার মধ্যে একটা গ্রিক, আর একটা তোমরা শুনলে অবাক হবে, আমাদের ভারতবর্ষ। প্রাচীন যুগে ভারতবর্ষ কিন্তু খুব 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 উন্নত ছিল গণিতে। এবং শুধু প্রাচীন যুগ নয়, ভারতবর্ষ এখনও গণিতে অনেক উন্নত। তোমরা যদি খোঁজ খবর নাও দেখতে পারবে যে ভারতবর্ষের যে থিসিসগুলো বের হয় বা সর্বকালের সেরা একজন গণিতজ্ঞ ভারতবর্ষের বলতে গেলে রামানুজনের নাম উঠে আসে। যে ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর সর্বকালের সেরা গণিতজ্ঞ। আমি শুধু মাঝে মাঝে ভাবি ওই মানুষটা 33-এর বদলে 66 বছর যদি বাঁচত তাহলে কত কিছু দিতে পারতো গণিতে। তো যাই হোক, তিনি বাঁচতে পারেনি, কিন্তু আমরা তো আছি, আমরা তার
কি উত্তরসূরি, পূর্বসূরি নয়, আমরা তার উত্তরসূরি। আমরা গণিতটাকে ভালো করে করি, গণিতের মজাটাকে নিই, উপলব্ধি করি, তাহলেই বুঝতে পারবো। রামানুজন যেভাবে মা কালীর মন্দিরে মেঝেতে অঙ্ক কষে বেড়াতো, সেভাবে তোমরাও যদি গণিতের মজা একবার পেয়ে যাও, তাহলে তোমরাও তোমাদের বাড়ির মেঝেতে অঙ্ক কষে বেড়াবে। কেননা গণিত এতটাই মজাদার একটা সাবজেক্ট। আমরা সকলে মনে করি যে বায়োলজি খুব মজাদার, ওখানে জনন আছে, আরও অন্যান্য বিষয় আছে যেগুলো খুব ইন্টারেস্টিং আমাদের জীবনে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের শারীরিক গঠনের সাথে যাই, আমাদের শরীরের কথা বলছে, সেখানে ইন্টারেস্টিং তো হবেই, কিন্তু গণিত যে আরও কত ইন্টারেস্টিং সেটা উপলব্ধি করতে হলে তোমাকে কিন্তু গণিতের গভীরে প্রবেশ করতে হবে। ওই অনুপম রায়ের একটা গান আছে, গভীরে যাও আরো গভীরে যাও। চলো তাহলে আমরা আরো গভীরে যাই, সদৃশ্যতার গভীরে যাই। গ্রিক গণিতজ্ঞ থ্যালেস সদৃশ্যকোণী ত্রিভুজ সম্পর্কে একটি সত্য বলেছিলেন। আচ্ছা, মিথ্যা তো বলবে না, মিথ্যা বলে বয়ে দেবে না, সত্যই বলেছিলেন নিশ্চয়ই। সত্য বলেছিলেন, সেই সত্যটি হলো সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। স্বাভাবিক, আমরা সেটাই এতক্ষণ বললাম যে ত্রিভুজ যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয় তাহলে সেটা সদৃশ্যকোণী হবে। তাহলে অপরটা যদি হয় যে সদৃশ্যকোণী হলে অনুরূপ বাহুগুলো সমান হবে, এই সমানুপাতি হবে, একদম ঠিক আছে। অনেকে বিশ্বাস করেন যে তিনি একটি রেজাল্ট ব্যবহার করেছিলেন এবং তাকে বেসিক প্রপোর্শনালিটি উপপাদ্য বা থ্যালেসের উপপাদ্য বলা হয়। আমাদের মনে রাখতে হবে এই থ্যালেসের উপপাদ্যটা কি, এটা আমাদের মনে রাখতে হবে। কি থ্যালেসের উপপাদ্য? এই যে আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম লাল কালি দিয়ে, এই অংশটুকু আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। অর্থাৎ যে কোনো ত্রিভুজের একটা বাহুর সমান্তরাল সরলরেখা, ধরো একটি ত্রিভুজ আমি আঁকছি, এখন এই ত্রিভুজের কোথায় আঁকবো দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজের একটি বাহু, ধরো এ বিসি ত্রিভুজ, এখন এই এ বিসি ত্রিভুজের এই যে বিসি বাহু আছে, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যদি আমি টানি, ধরো ইএফ, এই ইএফ সরলরেখাটা কি বলছে, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতি। তাহলে অপর দুটি বাহু মানে আমার বিসি যে সরলরেখা আছে তার সমান্তরাল সরলরেখা ইএফ, এই ইএফ সরলরেখাটা কি করছে, এবি এবং এসিকে, এবি এবং এসিকে সমানুপাতে বিভক্ত করছে। বোঝা গেল না, গেল না? এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ইএফ অপর দুটি বাহুকে অর্থাৎ এবি কে এবং এসি কে কি করছে সমানুপাতে বিভক্ত করছে বা কাট করছে। ইয়েস অর নো? অর্থাৎ আমরা এই যে দুটো বাহু এবি এবং এসি পাচ্ছি, এরা সমানুপাতে বিভক্ত হচ্ছে। অর্থাৎ এই বাই ইবি যা হবে, এফ বাই এফসি সেটাই হবে, অনুপাতটা সমান হবে। ঠিক আছে, চল, এটাই এই উপপাদ্যে দিয়েছে। এই উপপাদ্যগুলো আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, উপপাদ্য অন্তর্ভুক্ত বাবা, বিবৃতি অন্তর্ভুক্ত। বিবৃতি দিয়ে তোমার কিন্তু প্রশ্ন আসবে, প্রয়োগ আসবে, এক্সারসাইজের কোশ্চেনগুলো করতে গেলে লাগবে, কিন্তু তার প্রমাণটা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই প্রমাণটা তোমার আসবে না। তো প্রথম দেখে নিই আমরা বিবৃতিটা। কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। থ্যালাসের উপপাদ্যটাই বলেছে যে কোনো দুটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে কি করে, সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, এই যেমন এখানে ডি নিয়েছে, এই ডিটা কি করবে, বিসি বাহুর সমান্তরাল, তাহলে এই ডিটা এবি এবং এসি কে সমানুপাতে বিভক্ত করবে। ঠিক আছে, এই প্রমাণটা আমাদের দরকার নেই, এটা আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। পরের উপপাদ্য, আমরা পরপর কয়েকটা উপপাদ্য পাবো যেগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, একটি উপপাদ্য পাবো যেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, উপপাদ্য নাম্বার 48, আমরা এখন 44-এ আছি। 48-এর যে উপপাদ্য সেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। যেগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় সেগুলো আমি এই জন্য বই থেকে জাস্ট ছবিটা বসিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, আর যেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সেটা আমি জাস্ট বিবৃতিটা লিখেছি, সেটা তোমাদের প্রমাণটা দেখাবো, খুব ভালো করে তোমরা প্রমাণটা বুঝবে। আশা করছি তোমাদের যে কোনো উপপাদ্য কি করে প্রমাণ করতে হয়, যে কোনো উপপাদ্য, শুধু সদৃশ্যতা বলে নয়, উপপাদ্য প্রমাণের একটা প্যাটার্ন থাকে। যে কোনো উপপাদ্য, বইয়ের যেখানেই তুমি উপপাদ্য পাবে সেটা প্রমাণের একটা প্যাটার্ন থাকে। আমরা সর্বপ্রথম যখন মাধ্যমিকে ম্যাথ পড়তে গিয়েছিলাম আমাদের স্যারের কাছে, আমাদেরকে সেই প্যাটার্নটা বুঝিয়েছিল যে ধরা যাক
প্রমাণ করতে হবে যে অঙ্কন প্রমাণ। এই প্যাটার্নটা যদি বুঝে যায় তাহলে কিন্তু যে কোনো আনকমন উপপাদ্যর সাথেও আমরা ফাইট করতে পারি যদি আমাদের নলেজটা ঠিকঠাক থাকে। ঠিক আছে, চলো তাহলে এটা কি বলছি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো সরল রেখা যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করলে সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। আগের যেটা বলেছিলাম তার অপোজিটটা, আগেরটা বলেছিলাম তৃতীয় বাহুর সমান্তরাল হলে সমানুপাতে বিভক্ত করবে। এটাতে কি বলছি, এটা বলছি যদি অন্য দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল হবে। অর্থাৎ এই যে বিসি বাহুটা আছে এই বিসির সমান্তরাল ডি হবে কখন, যখন এই ডিটা এবি এবং এসি কে সমানুপাতে বিভক্ত করবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। এটাও তো থ্যালাস বলেছিল, দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে বা অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। হয়ে গেল। সবই তো থ্যালাসের উপপাদ্য, থ্যালাস যা বলেছে সেগুলোরই প্রমাণ দিয়েছে, প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সুতরাং চাপ নেওয়ার কোনো দরকার নেই। তারপরটা কি বলেছে, আবার অপোজিট, জাস্ট ওটা যেটা ছিল এটা তার অপোজিট। কি বলছে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে। মানে আমরা তখন বলেছি সদৃশকোণী হলে বাহুগুলি সমানুপাতে থাকবে। দেখো জাস্ট আমরা বলছি যে গরু ঘাস খায়, তারপরে বলছি ঘাস গরু খায়, সেটা তো সত্য নয়, কিন্তু এক্ষেত্রে সত্য। এক্ষেত্রে আমরা বলেছি যে সদৃশকোণী হলে বাহুগুলো সমানুপাতে থাকবে, এখন বলছি যে বাহুগুলো সমানুপাতে থাকলে সেটা সদৃশকোণী হবে। তাহলে অপর ভাবেও এটা সত্য বা কনভার্সলি ইটস অলসো ট্রু। ওকে, চল উপপাদ্য 47 কি বলেছে, এই উপপাদ্যের বিবৃতিগুলো মাথায় রাখবে। বিকজ অফ দ্যাট তোমরা যখন এক্সারসাইজের প্রবলেম করবে এই বিবৃতিগুলো লাগবে। আমি যখন সদৃশতার তোমাদের জন্য একটি সিরিজ আমি শুরু করতে চলেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই সিরিজটা কতটা উপকারী হতে চলেছে বা তোমাদের প্রয়োজন কিনা। একটা সিরিজ আসছে এক ছোবলেই তিন ছবি, সিরিজের নাম এক ছোবলেই তিন ছবি। তিনটে ছবি হলো ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড সলিউশন। অর্থাৎ একটা চ্যাপ্টার যার খুব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো দেবো এবং তারপর সেখান থেকে সাজেস্টিভ কোশ্চেন করাবো অ্যান্ড অ্যাট লাস্ট তার সলিউশন আমরা দিয়ে দেবো। তো এক ছোবলেই তিন ছবি এই সিরিজটা আসছে তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য। তোমাদের যেমন ফাইনালের জন্য আগের বছর শেষ কামড় এনেছিলাম, তোমরা দাদাদিরা যারা এখন 11-এ পড়ছে তারা জানে শেষ কামড় সিরিজ এনেছিলাম, এবছর তেমনই কিন্তু এটা আনতে চলেছি। ঠিক আছে, চল। আচ্ছা, উপপাদ্য 48 এইটা আমরা করব। যে কোনো সমকোণী, আচ্ছা এই উপপাদ্য 47টা আমি কোথায় পড়িনি। দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণগুলির ধারক বাহুগুলো সমানুপাতিক হলে ত্রিভুজদ্বয় সদৃশ্য হবে, এটা মাথায় রাখবে। নেক্সট আমরা চলে আসছি, এটার প্রমাণ করব আমরা। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ। কি বলছি, একটি ত্রিভুজের যে 90 ডিগ্রি বা যে সমকোণ, সেই সমকোণ থেকে আমি যদি একটি লম্ব টানি তাহলে সেই লম্বটা কার উপরে ড্র হবে, সেই লম্বটা অতিভুজের উপর ড্র হবে। ড্র হওয়ার পর দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে, বলছে এই দুটো ত্রিভুজ সদৃশ, আবার এরা প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশ। অর্থাৎ ড্রয়িংটা তাহলে আমাদের কেমন হচ্ছে দেখে নেওয়া যাক। হাউ টু ড্র এ ট্রায়াঙ্গেল। ত্রিভুজ আঁকা শিখি নাকি? এক পুরানো মসজিদে গান ধরেছে মুর্শিদে, রাজার অসুখ রাজার সাজ, অন্য কেউ তা পড়বে আজ। রাজার হলো খুব অসুখ। একটি ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ বাবা? এই ত্রিভুজটা 90 ডিগ্রি বা এর একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আমি এর নাম দিয়ে দিচ্ছি এবিসি। তাহলে এই এবিসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা 90 ডিগ্রি। এবার আমরা কি করব, এই এ কোণ থেকে তাহলে অতিভুজ কে বাবা? অতিভুজকে
এ কোণ থেকে বিসির উপর আমি একটি লম্ব টানবো, বিসি অতিভুজ, সমকোণের বিপরীতটা তো অতিভুজ, তাহলে সমকোণ 90 ডিগ্রি এ, তাহলে এর বিপরীতকে বিসি, তাহলে বিসি অতিভুজ, তাহলে এ থেকে আমি বিসির উপর লম্ব টানবো। ইয়েস স্যার, ইয়েস, নো ডাউট স্যার, নো ডাউট স্যার, নাম দিয়ে দিলাম ডি স্যার। এইবার আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে এই দুটো ত্রিভুজ পেলাম, দেখো একটা এবিডি, একটা এবিডি, আর একটা পেলাম এসিডি। এই এবিডি আর এসিডি এরা দুজন সদৃশ্য, এবং তার সাথে প্রমাণ করতে হবে কি, এবিডি আর এসিডি সদৃশ্য, এবং তার সাথে প্রমাণ করতে হবে যে তোমাদের এই এবিডির সাথে গোটা ত্রিভুজ এবিসি সেটা সদৃশ্য, আবার এই এডিসির সাথে গোটা ত্রিভুজ এবিসি সেটা সদৃশ্য। চল দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমে ধরি, কি লিখবো? আমরা বলেছি যে প্রথমে ধরা যাক, তারপর প্রমাণ করতে হবে, তারপর যদি কিছু অঙ্কন করি তারপর প্রমাণ। ধরি ত্রিভুজ এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল এ কোণ সমকোণ এবং বিসি অতিভুজ। এ বিন্দু থেকে, এখানে অঙ্কনটা আমাদের একসাথে করে নিতে হবে, কেননা তারপরে আমরা প্রমাণ করতে হবে এটা লিখতে পারবো, অঙ্কন না লিখলে প্রমাণ করতে হবে এটা লিখতে পারবো না। এ বিন্দু থেকে বিসি এর উপর, এ বিন্দু থেকে বিসি এর উপর কি করছি? একটি লম্ব অঙ্কন করছি, একটি লম্ব অঙ্কন করছি, যা বিসিকে কোন বিন্দুতে ছেদ করছে? ডি বিন্দুতে, বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। এরপর কি প্রমাণ করতে হবে স্যার? হোয়াট উই প্রুভ? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি ডি, এক নাম্বার ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য। এটা এক নাম্বার দিলাম, যে এবিডি এই ত্রিভুজটার সাথে গোটা ত্রিভুজ এবিসি সদৃশ্য। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার আমরা কি লিখবো? রোমান হরফে 2, রোমান হরফ ত্রিভুজ এ সিডি ও ত্রিভুজ এ সিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। আর রোমান হরফে 3 নাম্বার দিয়ে আমরা কি লিখব? রোমান হরফে 3 নাম্বার দিয়ে আমরা লিখব ত্রিভুজ, এরা নিজেরা সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি সদৃশ্য। তাহলে এই 3টে প্রমাণ আমাদের পরপর পরপর করতে হবে। এবার অঙ্কন আর নেই, অঙ্কন তো অলরেডি হয়ে গেছে, এখানেই অঙ্কন আমরা লিখে ফেলেছি। তাহলে প্রমাণ করতে হবে যে, ধরা যাক অঙ্কন প্রমাণ করতে হবে যে হয়ে গেছে। এবার তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব কোথায়? এবার তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব প্রমাণে। কোথায় চলে যাব? প্রমাণ। চলো প্রমাণ কি করব? প্রথম প্রমাণটা এবিডি এবং এবিসি সদৃশ্য। দুটো ত্রিভুজ সদৃশ্য হতে গেলে কি হতে হয়? তার যে কোনো দুটি কোণ সমান হলেই তো সদৃশ্য কোণী, আর সদৃশ্য কোণী হলেই আমরা কি বলবো? যে তার বাহুগুলোর অনুপাত সমান, আর বাহুগুলোর অনুপাত সমানুপাতি এবং সদৃশ্য কোণী হলে সেটাই তো সদৃশ্য। তাহলে আমরা যে কোনো দুটো কোণকে সমান করলেই यूं ही हो जाएगा। सर क्या होगा? यहाँ पे देखो, ये जो एबीडी ट्रायंगल है, यहाँ पे ये डी एंगल कितना, एबीडी ट्रायंगल का डी एंगल कितना? डी एंगल 90 डिग्री, एंड देन एबीसी ट्रायंगल का ए एंगल ऑलरेडी 90 डिग्री है। तो आप क्या कह सकते हो? आप कह सकते हो जो ए दोनों एंगल दोनों ट्रायंगल का इक्वल है। अर्थात তোমরা কি লিখতে পারছো? ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর কি লিখতে পাচ্ছি? অ্যাঙ্গেল এডিবি, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি, এক সমকোণ। কেন ইকুয়াল? তার কারণ এটা ব্যাকেটে লিখে রাখবে সুবিধার্থে,
টিচারের সুবিধার্থে তুমি ভাববে, তুমি যখন পরীক্ষাতে লিখবে তুমি ভাববে যে আমি সব জানি, টিচার কিচ্ছু জানে না। সুতরাং তুমি যদি এখানে ছেড়ে রাখো যে টিচার জানে হয়ে যাবে, আমি শুধু এইটুকু লিখে দিই, তাহলে কোথাও গিয়ে একটা মিসিং হয়ে যাবে এবং এটুকুর জন্যই তোমার একটা নাম্বার কেটে নেবে। তাই তুমি ভাববে আমি সব জানি, টিচার কিছু জানে না, আমি যা জানি সব খাতায় লিখে ফেলব। ক্লিয়ার? তাহলে এডিবি এবং বিএসসি কেন ইকুয়াল? তার কারণ তারা দুজনেই এক সমকোণ। এরপর আমরা কোথায় চলে আসবো? এরপর আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে যে এই দুটো কোণ সমান হলো। এবার তোমরা বলো তো, এই এ বিডি যে ট্রায়াঙ্গেল, এ বিডি এই ট্রায়াঙ্গেলটার এই কোণটা আর এ বি সি এই ট্রায়াঙ্গেলটার এই কোণটা দুটোই তো সমান পাগলা। তাহলে এ বিডি এই ট্রায়াঙ্গেলের কোণটা আর এ বি সি এই দুটো কোণ তো সমান, কমন। তাহলে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি কি সাধারণ কোণ না? দুজনের সাধারণ কোণ, হ্যাঁ কি না? দুটো ত্রিভুজের সাধারণ কোণ তো অ্যাঙ্গেল এবিসি বা অ্যাঙ্গেল এবিডি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এবিসি সাধারণ কোণ। তাহলে অতএব আমরা কি বলতে পারি? অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। তাহলে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি যদি সদৃশ্য হয়, তাহলে সিমিলারলি আমরা যদি এই ত্রিভুজটা নিই এবং বড় ত্রিভুজটা নিই, তাহলে সদৃশ্য করতে পারবো। আরে ভাই, আমার এর সাথে বড় ত্রিভুজ সদৃশ্য, আমার এর সাথে বড় ত্রিভুজ সদৃশ্য, তাহলে এরা দুজনও তো সদৃশ্য হবেই, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বুঝতে পারলি না পারলি না? আমার বয়স আর আমার বন্ধুর বয়স সমান, আমার বন্ধুর বয়স আর তার বন্ধুর বয়স সমান, তাহলে তার বন্ধু আর আমি সমান, একই বয়স আমাদের। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমি বলছি যে এই ছোট ত্রিভুজটা এবং এই যে এবিসি বড় ত্রিভুজটা সদৃশ্য। আমি বলছি এই এডিসি যে ত্রিভুজ এবং এবিসি এরাও সদৃশ্য। তাহলে এবিসি এর সাথেও সদৃশ্য, এর সাথেও সদৃশ্য, তাহলে অবভিয়াসলি এরা দুজন তো ইন্টারকানেক্টেড, এরা দুজনও সদৃশ্য, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে নেক্সট পার্ট তোমরা লিখতে পারবে। তোমাদের বইয়ে এই প্রমাণটা দেওয়া আছে, দেখবে পেজ নাম্বার কত নম্বর পেজে এই প্রমাণটা তোমরা পাবে আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 40, উপাদ্য 48, পেজ নাম্বার 255। এই যে সবসময় উপপাদ্য দেখে না মুখস্থ করতে যাবে না, উপপাদ্য করার বা উপপাদ্য শেখার একটা ট্রিক্স তোমাদেরকে আজকে বলে দিই। উপপাদ্য কখনোই ভুলেও কোশ্চিনকালেও মুখস্থ করতে যাবে না, মুখস্থ করতে গেলেই কিন্তু বিপদে পড়বে। উপপাদ্য সব সময়ের জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো যে উপপাদ্য বুঝতে হবে, জিসটা কি, কি বলতে চেয়েছে, এবং দেন তুমি একটু এদিক ওদিক করে এবিসির জায়গায় ইএফজি করে একটু এদিক ওদিক করে নাম্বারগুলো চেঞ্জ করে নিজের মতো করো, হ্যাঁ কি না? নিজের মতো করো। তুমি যদি সবকিছু সেম রেখে করতে চাও করো, কিন্তু আমি বলছি আইডিয়া ক্লিয়ার রেখে করো। ডাইরেক্ট ছেপে দেবে, ডাইরেক্ট মুখস্থ করবে, এই ধান্দায় যেও না, তাহলে কিন্তু উপপাদ্য হবে না বাবা। উপপাদ্যটা শেখার জিনিস, তুমি জাস্ট ব্যাপারটা বুঝে গেলে, জিসটা বুঝে গেলে লেখাটা তোমার মতো করে লেখো। বুঝতে পারছো তো? একদম হুবহু বইয়ের কপি পেস্ট করার খুব যে প্রয়োজন আমি সেটা মনে করি না। তবে বইয়ের কপি পেস্ট করবো না বলে আমি পাকামো মেরে এমন ভুল করলাম বা এমন করলাম যে ফার্স্ট লাইন আর লাস্ট লাইন লিখে দিয়ে চলে এলাম, তাহলেও কিন্তু হবে না। তারপর আমি নিজের মতো করেছি বললাম যে আমি নিজের মতো করেছি বলে আমাকে নাম্বার দেয়নি স্যার, এইসবও চলবে না, ঠিক আছে? তো বুঝে জাস্টিফাইড ওয়েতে যে যতটুকু করার উচিত ততটুকু করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। এইবার আমরা কিছু প্রয়োগ আজকে ক্লাসে পড়ে নেবো। তাহলে সদৃশ্যতার ওভারঅল যে কনসেপ্ট ক্লিয়ার, একটি মাত্র উপপাদ্য সদৃশ্যতার চ্যাপ্টার থেকে যেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত সেটাও ক্লিয়ার। আমরা এবার কয়েকটি এক্সাম্পলের প্রয়োগ করে নিতে চলেছি, যে প্রয়োগগুলো পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই প্রয়োগগুলো আমি 2011 সালে পরীক্ষা দিয়েছি মাধ্যমিক, আর তোরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবি। এই প্রয়োগগুলো 2011তেও ইম্পর্টেন্ট ছিল, এই প্রয়োগগুলো 2027এও সমানভাবে ইম্পর্টেন্ট। তো এই প্রয়োগগুলো আমরা এবার দেখে নেব, চলো। আচ্ছা, প্রথম প্রয়োগ নাম্বার 15 আমরা পড়ে ফেলি। চলো, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। বাহ, ভালো প্রমাণ দিয়েছে আমার। বলেছে যে যে কোনো ত্রিভুজে
কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, দুটো বাহু দ্বারা যে সমান্তরাল সরলরেখা হচ্ছে তার যে খণ্ডিতাংশ বা ছেদিতাংশ, সেটা কি হবে? দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। স্যার সব ঘেটে যাচ্ছে না, গুলিয়ে যাচ্ছে মাথার মধ্যে, কোনটা দ্বিতীয় বাহু, কোনটা প্রথম বাহু, কার খণ্ড করছি, কি করছি, কে কাকে সমদ্বিখণ্ডিত করছি, ঘেটে যাচ্ছে তো? একদম জলের মতো ক্লিয়ার করে দিচ্ছি ভাই। দেখ, 1 মিনিট তোরা শুধু তাকিয়ে থাক, এখানে আমি তোদেরকে ছবিকে কথা বলাবো। কাকে কথা বলাবো? ছবি। দেখ স্যার ছবিও কথা বলে, দেখ না আমি বলাচ্ছি, আমিনুস স্যার হ্যাঁ তো সব কুছ মুমকিন হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তো ছবি কথা বলছে। দেখ, আমরা প্রথমে একটি ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটার মধ্যে আমরা 3টি নামকরণ করছি। এই একটা শীর্ষবিন্দু, এই বি একটি শীর্ষবিন্দু এবং এই সি একটি শীর্ষবিন্দু, 3টে শীর্ষবিন্দু। এইবার আমাকে কি বলছে? আমাকে বলছে যে এই বিসি সরলরেখা যেটা আছে এটাকে দ্বিতীয় বাহু ধরছি, এবিটাকে প্রথম বাহু ধরছি, বিসিটাকে দ্বিতীয় বাহু, আর এসিটাকে তৃতীয় বাহু। আমার বলছে যে এই এবি প্রথম বাহুর মধ্যবিন্দু দিয়ে, প্রথম বাহুর ধর এবির মধ্যবিন্দু আমরা ধরে নিচ্ছি ডি, এই ডি দিয়ে আমি এই দ্বিতীয় বাহু বা বিসি, এটা কি প্রথম বাহু, এটা কি দ্বিতীয় বাহু, স্যার এটা কি তৃতীয় বাহু। তাহলে এই প্রথম বাহুর মধ্যবিন্দু দিয়ে আমি যদি দ্বিতীয় বাহু যে আছে তার সমান্তরাল, বিসি সমান্তরাল সরলরেখা আঁকি, তাহলে বিসি সমান্তরাল সরলরেখা আমি টানলাম, তাহলে এই সরলরেখাটা কি করবে? এই যে তৃতীয় বাহু এসি, এটাকেও সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এই ই বিন্দুটা কি হবে? ই বিন্দুটা এসির মধ্যবিন্দু হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে ই এসি এর মধ্যবিন্দু। তাহলে এটা আমাদের প্রথম প্রমাণ, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এটা আমাদের প্রথম প্রমাণ যে ই এসি এর মধ্যবিন্দু। আর আমাদের সেকেন্ড প্রমাণ কি? আমাদের সেকেন্ড প্রমাণ হলো যে এই যে দৈর্ঘ্যটা ডি, এই ডি দৈর্ঘ্যটা এই যে দ্বিতীয় বাহু বিসি এর সমান্তরাল, তো সমান্তরাল এবং অর্ধেক, অর্থাৎ এই ডিটা কি হবে? বিসির অর্ধেক হবে। অর্থাৎ আমরা ডি ইকুয়াল টু লিখতে পারবো হাফ অফ বিসি। ডি ইকুয়াল টু কি লিখতে পারবো? হাফ অফ বিসি। তাহলে আমাদের প্রমাণ কটা? প্রমাণ দুটো। স্যার ফার্স্ট প্রমাণ ই এসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করতে হবে। আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় তাহলেই কিন্তু ই এসি এর মধ্যবিন্দু হবে, এটা ফার্স্ট প্রমাণ। আর সেকেন্ড প্রমাণ, এই যে ডি সরলরেখাটা, এই ডি সরলরেখাটা কি হবে? এই বিসি সরলরেখার অর্ধেক হবে। অর্থাৎ বিসির দৈর্ঘ্য যা হবে ডির দৈর্ঘ্য তাই হবে, এই সরি তার অর্ধেক হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তোমার সারা শরীরটাকে যদি মাঝখান থেকে কেটে দিই তাহলে তুমি হচ্ছে বিসি, মাঝখান থেকে কেটে দেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে ডি। ইজ দ্যাট ক্লিয়ার? চল আমরা তাহলে দুটো প্রমাণ করব। একটা হচ্ছে কিউ এসি এর মধ্যবিন্দু, আমি ওখানে দেখো আমি ই ধরেছি, এরা কি ধরেছে? কিউ ধরেছে। আমি ডি ধরেছি, এরা কি ধরেছে? পি ধরেছে। আমি বললাম না এইভাবে অ্যালফাবেট তুমি যা খুশি ধরতে পারো, চেঞ্জ করে নিতে পারো, কিচ্ছু যায় আসে না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। অ্যালফাবেটে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? চলো তাহলে এ বি সি এই হচ্ছে ত্রিভুজ। আমি এইটা অনুযায়ী করবো না এটা অনুযায়ী করবো? এটা অনুযায়ী করি, যেহেতু এখানে এটা অনুযায়ী আছে। তাহলে এবিসি ত্রিভুজ, এটা পি, এটা কিউ। ওকে, এইবার আমাকে প্রথম প্রমাণটা করতে হবে কিউ এসি এর মধ্যবিন্দু, আর সেকেন্ড প্রমাণটা করতে হবে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। চলে এসো প্রমাণ। ত্রিভুজ এপি কিউ আর ত্রিভুজ এবিসি। এপি কিউ মানে কোন ত্রিভুজটা বাবা? এপি কিউ, এই যে ছোট্ট ত্রিভুজ, ছোট্ট ছোট্ট ত্রিভুজ এপি কিউ, ছোট্ট ত্রিভুজ। আর তারপরে কে বলেছে? এবিসি। এবিসি মানে কি? এবিসি মানে এই যে বড় ত্রিভুজ এ বি সি, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। তাহলে এ বি সি এই যে বড় ত্রিভুজ, এ পি কিউ এই যে ছোট ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি? দেখো তো পি এ কিউ এই অ্যাঙ্গেলটা যা হবে, বি এ সি এই অ্যাঙ্গেলটাও তো তাই হবে, দুটো অ্যাঙ্গেল সমান। এ ভাই পি এ কিউ যা হবে বি এ সি তো তাই হবে, হবে না? হবে না? আরে পি এ অ্যাঙ্গেলটাই তো সমান, তাহলে আমরা কি লিখতে পারবো? পি এ কিউ ইকুয়াল টু বিএসি। ওকে, ফার্স্ট। নেক্সট অ্যাঙ্গেল এপি কিউ, এপি কিউ খুঁজে বের কর, এপি কিউ এই অ্যাঙ্গেলটা। আর কোন অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি সমান। বলতে পারবি এটা কেন সমান?
অ্যাঙ্গেল এপি কিউ আর অ্যাঙ্গেল এপি কিউ আর অ্যাঙ্গেল এবিসি কেন সমান? দেখ, পি কিউ আর বিসি সমান্তরাল সরলরেখা। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক যদি ছেদ করে তাহলে এই কোণগুলোকে আমরা কি কোণ বলি? অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ কি হয়? সমান হয়। তাহলে এক্ষেত্রে এপি কিউ এবং এবিসি এরা দুজনও সমান। ওকে, এই যে দেখ পাশে বলেছে পি কিউ প্যারালাল টু বিসি আর এবিটা ভেদক বা ছেদক বলতে পারিস। তাহলে এপি কিউ এবং এবিসি সদৃশ্যকোণী। আরে ভাই, সদৃশ্যকোণী হলে কি হবে? সদৃশ্যকোণী হলে তাদের বাহুগুলির অনুপাত সমান হবে বা সমানুপাতী হবে। তাহলে এখান থেকে এপি বাই এবি ইকুয়াল টু কি পাচ্ছি? এ কিউ বাই এসি। এপি বাই পুরোটা এবি, এ কিউ বাই পুরোটা এসি, আর পি কিউ মানে এটা বাই বিসি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই তিনটে সমান। কিন্তু এপি বাই পিবি, আরে পাগলা, আমি বলেছিলাম না পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, পি এবির মধ্যবিন্দু। তাহলে পি যদি এবির মধ্যবিন্দু হয়, ভাই আমার এই হাত এর মধ্যবিন্দুতে যদি আমি একটা এর মাঝখানে যদি আমি একটা পয়েন্ট নিই, তাহলে কি হবে? এই এপারের অংশটা যতটা হবে এপারের অংশটা ততটা হবে, অর্থাৎ এপার আর এপার সমান হবে। তার মানে আমি যদি যে কোনো এক পার লিখি তাহলে যে কোনো এক পারটা কি হবে? কি হবে? হাফ অফ পুরোটা, হাফ অফ পুরোটা। তাহলে আমরা লিখতে পারি না যে এই পি যদি মধ্যবিন্দু হয় তাহলে এপি আর পিবি এই দুটো তো এক এক করে, তাহলে অ্যাকচুয়ালি আমি যে কোনো একটাকে যদি নিই তাহলে সেটা হাফ। তাহলে আমরা এখান থেকে এপি বাই পিবি ইকুয়াল টু কত লিখতে পারি? হাফ লিখতে পারি। ইয়েস অর নো? একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এপি বাই পিবি ইকুয়াল টু হাফ লিখতে পারি। তাহলে সেম ভাবে আমরা এই তিনটে যেহেতু সমান, এ কিউ বাই এসি আর পি কিউ বাই বিসি, তাহলে এদেরকেও হাফ লিখতে পারি। পারি না? তাহলে এ কিউ বাই এসি যদি হাফ হয় তাহলে এ কিউ ইকুয়াল টু হাফ অফ এসি। আরে ভাই, এ কিউ যদি হাফ অফ এসি হয় তাহলে কিউ তো মধ্যবিন্দু, প্রথম প্রমাণ হয়ে গেল। আর দ্বিতীয় প্রমাণ কি বলেছি? পি কিউ বাই বিসি ইকুয়াল টু হাফ, তাহলে পি কিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এই পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। দ্বিতীয় প্রমাণও হয়ে গেল। বোঝালো না গেল না? এটা প্রয়োগ। কি আছে? একেবারে বাঘ ভাল্লুক কি আছে? জলের মতো সহজ যদি বোঝা যায়। যে অঙ্ক আমি বারবার করে বলছি, অঙ্ক কিন্তু বোঝা গেলে জলের মতো সহজ, আর বোঝা না গেলে জঙ্গলের মতো কঠিন। তাহলে বুঝতে হবে আমার অঙ্ককে, ঠিক আছে? বুঝতে হবে, প্রত্যেকটি পদক্ষেপ বুঝতে হবে, তাহলেই খুব সহজে করা যাবে। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট একটি প্রবলেম, ভিভিআই দিয়ে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? একটি বৃত্ত আঁকলাম। এবার বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো বৃত্তের মধ্যে যদি আমরা কোনো চতুর্ভুজ আঁকি সেটাই বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের মধ্যে যদি আমরা কোনো চতুর্ভুজ আঁকি সেটা বৃত্তস্থ চতুর্ভুজ। নাম দিয়ে দিচ্ছি এবিসিডি। ওকে, তাহলে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা এদের অনুযায়ী নাম দিই, না হলে আবার আলাদা হয়ে যাবে। এরা কি অনুযায়ী নাম দিয়েছে বাবা? এরা নাম দিয়েছে এবিসিডি। এই দিক থেকে ঘুরেছে, আমি এখান থেকে ঘুরছিলাম, ওরা এখান থেকে ঘুরেছে, তাহলে এবিসিডি নাম দিয়েছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি আর ডিসি। এবি এই যে বাহু, এই এবি বাহুটাকে, আর এই যে ডিসি বাহু, এই ডিসি বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে ডিসিকে বর্ধিত করেছে, এই পিতে গিয়ে ছেদ করেছে, এবিকে বর্ধিত করেছে, পিতে গিয়ে ছেদ করেছে। বর্ধিত করে কি করেছে? পি বিন্দুতে ছেদ করে। তোকে কি প্রমাণ করতে বলেছে? তোকে প্রমাণ করতে বলেছে পিএ ডট পিবি, পিএ ডট পিবি, পিএ এই পুরোটা ডট পিবি ইকুয়াল টু কত? পিসি, পিসি মানে এইটুকু, ডট পিডি মানে এই পুরোটা। এইটা তোর হচ্ছে প্রমাণ, এটা তোর হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণটা দেখ, বই আমি যখন করাচ্ছি, আমি যখন অঙ্কটা তোরা পড়ছিস, তখন কিন্তু বই এবং খাতা যেন তোদের সাথে মাস্ট থাকে। বই, খাতা, পেন, এই তিনটে জিনিস না থাকলে, শুধুমাত্র এটা কোনো গান নয় যে শুনে নেব, আর এটা কোনো গল্প নয় যে বুঝে নেব, এটা কিন্তু অঙ্ক। তাই শোনা এবং বোঝার পাশাপাশি খাতা পেন নিয়ে টুকতে হবে, ঠিক আছে? চল খাতা পেন নিয়ে টুকতে থাক এবং বইটা দেখতে থাক, যে বইয়ে আমি এটা যেটা বলছি এটা কিন্তু বইয়ে লেখা আছে হুবহু সেম, ঠিক আছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তোরা পড়েছিলিস বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। পড়েছিস না পড়িসনি? হ্যাঁ স্যার পড়েছিলাম। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা তাকে কি বলবো? যে সম্পূরক কোণ।
পূরক কোণ মানে কি পড়েছিলিস? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই তো পড়েছিলিস। পূরকের সাথে একটা যুক্ত হয়ে ডবল হয়ে গেছে, সম্পূরক। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে কি কোণ বলবো? সম্পূরক কোণ। তাহলে দেখ এখানে সম্পূরক কোণ কারা? ডিএবি অর্থাৎ এই কোণটা এবং ডিসিবি এই কোণটা অপোজিট কোণ। তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। তাহলে এই কোণটা এবং এই কোণটার সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। আবার তোরা যদি উল্টোটা বলিস, অর্থাৎ ডিসিবি এই কোণটা আর আচ্ছা এইটা আর এইটার সমষ্টি 180। আবার দেখ ডিসিবি এই কোণটা আর এই কোণটা, এই যে বিসিপি এই কোণটা, এদের দুজনের সমষ্টিও তো 180। আরে পাগলা, একটা সরল রেখা যদি এরকম ভাবে আমি টেনে দিই, সেখানে যে কোনো একটা কোণ যদি আমি ড্র করি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। দেখ এই তো ডিপি সরল রেখার উপরে, এটা তো পুরোটা এরকম, তাহলে 180 ডিগ্রি না? তাহলে এটা আর এটার সমষ্টি 180, আবার এইটুকু আর এইটুকুর সমষ্টি 180। তাহলে আমি সেখান থেকে কি বলতে পারি? আমি সেখান থেকে বলতে পারি দেখ ডিএবি প্লাস ডিসিবি 180, ডিএবি প্লাস এই ডিসিবি প্লাস বিসিপি 180। তাহলে এই দুটো তো সমান, এটাও 180 এটাও 180, তাহলে এটা আর এটা সমান। তাহলে ডিসিবি কেটে গেলে ডিএবি ইকুয়াল টু কত পাচ্ছি? বিসিপি। তাহলে ডিএবি ইকুয়াল টু দেখ বিসিপি। ক্লিয়ার? ডিএবি ইকুয়াল টু কত পেলাম? বিসিপি। সেম ভাবে ত্রিভুজ এপিডি আর ত্রিভুজ সিপিবি। ত্রিভুজ এ পি ডি, তাহলে এপিডি মানে বড় ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটা এ পি ডি, এই পুরো ত্রিভুজটা। আর ত্রিভুজ সিপিবি মানে কত? সিপিবি এইটুকু ত্রিভুজ। তাহলে এই বড় ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে তোরা কি পাচ্ছিস? অ্যাঙ্গেল এপিডি আর অ্যাঙ্গেল সিপিবি সমান, অবভিয়াসলি, তার কারণ অ্যাঙ্গেল এপিডি মানেও পি অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সিপিবি মানেও পি অ্যাঙ্গেল। আরে ভাই, এই দুটো ত্রিভুজ আমি যদি বড় ত্রিভুজটা নিই আর ছোট ত্রিভুজটা নিই, এই অ্যাঙ্গেলটা তো সমান। তাহলে সেটাই লিখেছে, অ্যাঙ্গেল এপিডি এবং অ্যাঙ্গেল সিপিবি কেন সমান? পাশে লিখে দিয়েছে একই কোণ। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে মাথায় রাখতে হবে। এবং অ্যাঙ্গেল পিএডি আর অ্যাঙ্গেল বিসিপি সমান। অ্যাঙ্গেল পিএডি মানে এই কোণটা, আর অ্যাঙ্গেল বিসিপি এই কোণটা। এই যে টুকুর টুকুর দেখতে হো কিয়া, এই যে লিখে রেখেছিলাম, তাহলে এটাও সমান। তাহলে দুটো ত্রিভুজ তার দুটি অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কি ত্রিভুজ বলবো? ত্রিভুজ দুটোকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলবো। কি বলবো? সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে দুটি ত্রিভুজের অ্যাঙ্গেল সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। তাহলে ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী হলে তাদের বাহুর অনুপাত সমান, অর্থাৎ পিএ বাই পিসি। কারণ পিসি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে পিসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিএ বাই পিসি, তাহলে এই হচ্ছে পিএ আর এই হচ্ছে পিসি। তাহলে পিএ বাই পিসি ইকুয়াল টু কত হচ্ছে? পিডি বাই পিবি। এই হচ্ছে পিডি বড় ত্রিভুজের বাহু আর পিবি ছোট ত্রিভুজের বাহু, অনুরূপ বাহু। তাহলে এই অনুপাতটা সমান। অনুপাতটা যদি সমান হয়, আমরা বজ্র গুণন করে দিলে কি পেয়ে যাচ্ছি? বজ্র গুণন কোণাকুণি গুণ পিএ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি। ঠিক আছে? বোঝা গেল? আলটিমেট, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। এইটুকু কিন্তু আমি চাই, আমি এই যে চিৎকার করে গলা ফাটিয়ে তোদের জন্য পড়াচ্ছি, বোঝাচ্ছি, এর পরিবর্তে কিচ্ছু চাই না, শুধু সামান্য একটু কমেন্ট চাই যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আপনার ক্লাসটা ভালো লাগছে, আপনি এভাবে ক্লাস করিয়ে যান, এটুকু অ্যাপ্রিসিয়েশন চাই। এবং অবশ্যই আরেকটা জিনিস চাই, সেটা খুব মূল্যবান, যে আমার কাজ আমি করছি, আমার কাজ এখানে দাঁড়িয়ে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা ডিজিটাল বোর্ডের সামনে, একটা ক্যামেরার সামনে তোদের জন্য বেস্ট কন্টেন্ট প্রোভাইড করা। তোদের কাজ হলো বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে আমার এই ক্লাসগুলোকে পৌঁছে দেওয়া। একেবারে সুদূর পুরুলিয়া থেকে কোচবিহার, একেবারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে জলপাইগুড়ি, সুন্দরবন থেকে দার্জিলিং, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে যেন এই ক্লাসগুলো পৌঁছে যায়। বাংলার কোনো ছেলে বা কোনো মেয়েকে যেন এটা বলতে না হয় যে আমি অর্থের অভাবে পড়াশুনোটা করতে পারলাম না, আমি ম্যাথে ভালো স্কোর করতে পারিনি, তার কারণ আমার ভালো টিচার ছিল না, সেই টিচার নেওয়ার সামর্থ্য ছিল না, বা আমি যে টিচারের কাছে পড়তাম তার পড়া বুঝতে পারতাম না।
এটুকু যাতে বাংলার কোনো ছাত্রছাত্রীকে বলতে না হয়, বাংলার কোনো ছাত্রছাত্রীর মধ্যে যেন এই আফসোসটুকু না থাকে। বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের পাশে আমিনুর স্যার আছে, স্যার হিসেবে আছে, দাদা হিসেবে আছে, গাইডার হিসেবে আছে, সহযোদ্ধা হিসেবে আছে, সহসঙ্গী হিসেবে আছে। হাতে হাত রেখে দাঁতে দাঁত চেপে ঘাড়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো আমরা। এবং বাংলার যে ছেলেটি বা যে মেয়েটির বাবা রিক্সা চালাচ্ছে, যে ছেলেটি বা যে মেয়েটির বাবা ফেরি করছে, যে ছেলেটি বা যে মেয়েটির বাবা মাঠে চাষ করছে, যে ছেলেটি বা যে মেয়েটির বাবা অফিস যাচ্ছে, যে ছেলেটি বা যে মেয়েটির বাবা দিনমজুর, তাদের প্রত্যেকের কাছে আমি থাকতে চাই, তাদেরকে এই সাহসটা দিতে চাই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমিনুর স্যার আসে। চলো এরপর আমরা যাচ্ছি নেক্সট। আচ্ছা, এরপর প্রয়োগ 19-এর প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, এটাও একটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রয়োগ, খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ। প্রয়োগ 19, এবিসি সমকোণী ত্রিভুজের এ সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজের কে সমকোণ, এ সমকোণ। সমকোণ মানে কত ডিগ্রি? সমকোণ মানে 90 ডিগ্রি। এই সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এডি একটা লম্ব টানলাম। এডি কি টানলাম? এডি একটি লম্ব টানলাম। কার উপরে টানলাম? বিসির উপরে টানলাম। আমাকে প্রমাণ করতে বলেছে এবি স্কোয়ার, আমাকে প্রমাণ করতে কি বলেছে? এবি স্কোয়ার, অর্থাৎ এই যে বাহুটা আছে এই বাহুটার স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। ইকুয়াল টু কত? বিসি ইন্টু বিডি, অর্থাৎ এই এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু এইটুকু বিডি। এটা ফার্স্ট প্রমাণ। সেকেন্ড প্রমাণ, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি। এডি স্কোয়ার মানে এটার স্কোয়ার ইকুয়াল টু বিডি, বিডি মানে কোনটুকু? এইটুকু, ইন্টু সিডি, সিডি মানে এতটুকু। ওকে। আর থার্ড প্রমাণ, এসি স্কোয়ার মানে এই বাহুটার স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি। চল, হ্যাঁ, এবিসি ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি, তাহলে এবিসি ত্রিভুজের কে 90 ডিগ্রি, এ কোনটা 90 ডিগ্রি, আর এডি কি বলেছে? পারপেন্ডিকুলার টু বিসি। স্যার কি প্রমাণ করতে হবে? এই যে যেটা দিয়েছে সেটা লিখে নিলাম। স্যার প্রমাণ, ডিবিএ, ডিবিএ, ডিবিএ এই যে ত্রিভুজটা আর এবিসি, এ বি সি এই বড় ত্রিভুজটা, এরা দুজন সদৃশ্য। স্যার কেন সদৃশ্য? একটু আগেই উপপাদ্য 48-এ সেম প্রমাণ করলাম, সেম প্রমাণ যে এই ত্রিভুজটা এবং এবিসি ত্রিভুজটা সদৃশ্য হয়। স্যার কেন সদৃশ্য হয়? তার কারণ এই যে অ্যাঙ্গেল, এটা 90, এটা 90, হ্যাঁ কি না? হ্যাঁ কি না স্যার? হ্যাঁ। আর এই কোণটা সমান, তাহলে এটা সদৃশ্য হয়। তাহলে আমরা কি প্রমাণ করলাম? আমরা এই দুটো ত্রিভুজ, এই যে এবিডি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ সদৃশ্য। তাহলে যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে আমরা কি বলতে পারি? এবি বাই বিসি, এবি বাই বিসি ইকুয়াল টু কত হবে? বিডি বাই এবি ইকুয়াল টু কত হবে? বিডি বাই এবি। সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এইটা যদি আমরা করি, এবি আর এবি গুণ করলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। সেম ভাবে বাকি প্রমাণগুলো করা যাবে। ওকে, চল প্রয়োগ 23-এরটা তোমরা দেখবে, এটাও তোমরা একই রকম ভাবে, এতক্ষণ বোঝালাম যেহেতু একই রকম ভাবে বারবার ওই শুধু সমানুপাত আর সদৃশ্যতার জায়গা থেকে একই রকম প্রবলেম উপপাদ্য 48-এর অ্যাপ্লিকেশন তোমরা একটু দেখো, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর উপপাদ্য এই প্রয়োগ 24 ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রয়োগ। আমি যে প্রয়োগগুলো তোমাদেরকে দিলাম কোনো কথা হবে না, শুধু ছবি হবে বস। এই দুটো প্রয়োগ তাহলে তোমরা একটু নিজেরা দেখো যে তোমরা বুঝতে পারছো কিনা। দেখে যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে? আমি সব বুঝিয়ে দেওয়ার থেকে কিছু বুঝিয়ে দিয়ে তোমাদেরকে দু একটা বুঝতে বলা, এটা আমার মনে হয় ম্যাথ শেখার সবচেয়ে ভালো টেকনিক। তার কারণ ম্যাথ সেই টিচার ভালো শেখাতে পারবে না যে সব ম্যাথ করিয়ে দেয় এ টু জেড। আমার বিশ্বাস যে সেই টিচারই ভালো শেখাতে পারবে যে দুটো অঙ্ক করিয়ে তৃতীয় নম্বরটা বলে নিজে কর দেখি। এইটা ম্যাথ শেখার সবচেয়ে ভালো টেকনিক, তাই না? তো সেই জায়গা থেকে আমি তোমাদের দুটো জাস্ট এতক্ষণ ধরে চিৎকার করে করে কনসেপ্ট দিলাম, এত কিছু বোঝালাম, দুটো প্রয়োগ তোমাদের দিলাম বাড়ির কাজ হিসেবে ছেড়ে। এই দুটো প্রয়োগ তোমরা করে ফেলবে বাড়িতে তেরে, ঠিক আছে? চলো, ওকে, তাহলে কি এত কিছুর পর তো এটা আর বলার অপেক্ষা রাখে না। SOE 910 সাবস্ক্রাইব প্লিজ, SOE 910 বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দিও। এই দায়িত্ব, এই দায়বদ্ধতা তোমাদের, ঠিক আছে? SOE 910-কে বাংলার প্রতিটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দেওয়ার যে দায়বদ্ধতা সেটা কিন্তু তোমাদের।
ঠিক আছে, প্রায় ঘন্টাখানেক ক্লাস আমরা নিয়ে নিলাম। আর প্রত্যেকটা SOE 9-10-এর যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেগুলোকে ফলো করে রেখো। আর বাকি তো দেখা হচ্ছে, আমাদের লড়াই তো চলবে তোমাদের জন্য। এই যে বললাম এক ছবলেই 3 ছবি, ওই সিরিজটা আসছে, আগুন লাগাও বস, আগুন লাগাবই, ঠিক আছে? ক্লাস 10 তৈরি থেকো। আর বাকি এইসব করিস না ভাই, ফেসবুক ইনস্টাগ্রাম, আমার টেকনিশিয়ান টিমদের বলবো এগুলো না দিতে, এগুলো করিস না, এগুলো ডিস্ট্রাকশান। ক্লাস 9-10-এ পড়ার সময় ফেসবুক ইনস্টাগ্রাম করার কোনো দরকার নেই। তবে প্লে স্টোরে গিয়ে SOE বাংলা অ্যাপটা ডাউনলোড করে রাখবি। টেলিগ্রাম যদি উড়িয়ে না দিয়ে থাকে সরকার, টেলিগ্রামটাকে ফলো করে রাখবি। আর আমিনুস স্যারের সাথে কথা বলতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সেকেন্ড সামিট দিয়ে আগুন জ্বালাবো, কথা দিলাম, একসাথে আগুন জ্বালাবো। চল দেখি কে আটকায় আমাদের, ঠিক আছে? আছি, তোদের পাশে আছি। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। চলো, জয় হিন্দ।